বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে। গতকাল নতুন কিছু ফুলের চারা কিনে এনেছিলাম, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা। সকালে সেগুলো লাগানোর জন্য বাগানে গেলাম। মাটি একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই খুঁড়তে কষ্ট হচ্ছিল। ছেলে দেখে বলল, মা, আমি সাহায্য করি। সে একটা কোদাল এনে মাটি নরম করে দিল। আমরা দুজনে মিলে একটা একটা করে চারা রোপণ করতে লাগলাম। সে একটা গোলাপের চারা মাটিতে বসিয়ে পানি দিতে দিতে বলল, মা, এই গাছটা বড় হয়ে কত সুন্দর ফুল দেবে। আমি বললাম, হ্যাঁ, যত্ন নিলে সব গাছই ভালো ফুল দেয়। সে মাটি থেকে হাত মুছে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমিও তো একটা ফুলের মতো, তোমার যত্ন নেওয়ার জন্য আমি আছি। আমি হেসে বললাম, আমি তো বুড়ি হয়ে গেছি। সে মাথা নেড়ে বলল, না মা, তুমি এখনও খুব সুন্দর, এই গোলাপের চেয়েও সুন্দর। আমার গাল লাল হয়ে গেল। সে মাটিতে হাঁটু কেটে বসে আমার হাত ধরে বলল, মা, এই বাগানের মতো আমাদের সংসারও হোক। তুমি আমার স্ত্রী হয়ে এই বাগানের মতো আমাদের জীবন সাজাও। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। ফুলের সুগন্ধে ভরা বাগানে তার প্রেমের কথা শুনে আমার মন দুদুল্যমান হয়ে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাটের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুভাষ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রবিন আর নীলিমা। রবিন ২০ বছর বয়সী, কলেজে পড়ে। নীলিমা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। আমার মনে পড়ল গতকাল রবিনের সাথে যে কথা হয়েছিল সেটা। সে বলেছিল যে আমাদের বাগানে নতুন কিছু গাছ লাগালে ভালো হয়। আসলে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট জমি আছে, যেটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে। সেখানে আগে একটা পুরনো আম গাছ ছিল, কিন্তু গত বছর ঝরে উপড়ে গিয়েছিল। রবিন খুব প্রকৃতিপ্রেমী ছেলে, ছোটবেলা থেকেই গাছপালা নিয়ে খুব আগ্রহী। সে বলল যে আমরা যদি সেখানে একটা সুন্দর ছোট্ট বাগান বানাই তাহলে বাড়িটা আরও সুন্দর দেখাবে। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। সকালে নাস্তার পর আমরা দুজন মিলে স্থানীয় নার্সারিতে গেলাম। সেখানে অনেক ধরনের ফুলের চারা ছিল। রবিন বলল যে আমরা গোলাপ, জবা, বেলি, গাঁদা আর কয়েকটা রজনীগন্ধার চারা নিয়ে যাই। আমি আরও কিছু সবজির চারাও নিলাম, টমেটো, মরিচ আর ধনেপাতার। নার্সারির মালিক রহিম কাকা আমাদের দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, প্রিয়া আপা, আপনার ছেলেটার মতো প্রকৃতিপ্রেমী ছেলে আজকাল খুব কমই দেখা যায়। এই ছেলে নিশ্চয়ই খুব ভালো মানুষ হবে। রবিন একটু লজ্জা পেয়ে গেল। বাড়ি ফিরে এসে আমরা কাজ শুরু করলাম। প্রথমে জমিটা পরিষ্কার করতে হলো, অনেক ঘাস আর আগাছা জন্মেছিল। রবিন একটা কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলো। আমি ঝাড়ি দিয়ে পাতা আর আবর্জনা সাফ করলাম। কাজ করতে করতে আমরা গল্পগুজব করছিলাম। রবিন বলল যে সে কলেজে বটানি নিয়ে পড়াশোনা করতে চায়, গাছপালা নিয়ে গবেষণা করতে তার খুব ইচ্ছা। আমি তাকে অনুপ্রেরণা দিলাম, বললাম যে যা ভালো লাগে সেটাই করবে, আমরা সবসময় তার পাশে আছি। দুপুরের খাওয়ার সময় সুভাষ অফিস থেকে ফিরল। সে আমাদের কাজ দেখে খুব খুশি হলো। সে বলল যে সন্ধ্যায় সেও কাজে হাত লাগাবে। নীলিমা স্কুল থেকে ফিরে এসে আমাদের সাথে যোগ দিল। সে বলল যে সে রঙিন ফুলের ব্যবস্থা করবে। বিকেলে আমরা আবার কাজে লেগে গেলাম। মাটি খোঁড়া, সার দেওয়া, পানির ব্যবস্থা করা সবকিছুই পরিকল্পনা মতো এড়িয়ে চল। রবিন খুব যত্ন করে প্রতিটা চারা লাগালো। প্রতিটা গাছের জন্য আলাদা আলাদা জায়গা নির্বাচন করো, যাতে সূর্যের আলো এবং পানি পর্যাপ্ত পায়। সে গোলাপের চারা লাগানোর সময় বলল, মা, এই গাছটা বড় হয়ে খুব সুন্দর লাল গোলাপ দেবে, তুমি সেগুলো চুলে লাগাতে পারবে? আমি হেসে বললাম, আমার মতো বুড়ি মানুষ আবার ফুল লাগাবো? সে গম্ভীর হয়ে বলল, তুমি বুড়ি কেন মা, তুমি তো আমার কাছে এই গোলাপের চেয়েও সুন্দর গো। তার কথা শুনে আমার মুখ লাল হয়ে গেল। এমন সময় হঠাৎ করে মাটির নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগল। প্রথমে মনে হলো যেন কেউ কাঁদছে, তারপর সেই কান্নার আওয়াজটা ধীরে ধীরে জোরে হতে লাগল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রবিন কোদাল রেখে দিল। নীলিমা আমার কাছে এসে দাঁড়ালো। সুভাষও কাজ বন্ধ করে আমাদের দিকে এলো। এটা কি আওয়াজ? সুভাষ জিজ্ঞেস করল। জানি না, হঠাৎ করে শুরু হয়েছে, আমি বললাম। আওয়াজটা আরও জোরে হতে লাগল। মনে হচ্ছিল যেন কেউ মাটির নিচ থেকে আমাদের ডাকছে।
রবিন সাহস করে বলল, আমরা ঘোরাঘুরি করে দেখি কি আছে গো। সুভাষ বলল, না, এটা বিপজ্জনক হতে পারে, আমরা এলাকার বয়স্কদের সাথে কথা বলি গো। কিন্তু রবিন খুবই কৌতূহলী। সে বলল, মা, আমরা শুধু একটু দেখি, যদি কিছু বিপজ্জনক মনে হয় তাহলে আমরা কাজ বন্ধ করে দেব গো। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে ভয় লাগছিল, অন্যদিকে কৌতূহল হচ্ছিল। সুভাষ বলল, ঠিক আছে, তবে খুব সাবধানে। রবিন আবার কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করল। প্রায় 2 ফুট খোঁড়ার পর একটা পুরনো কাঠের বাক্স বের হলো। বাক্সটা দেখতে অনেক পুরনো লাগছিল। ওপরে পরে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। আওয়াজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। এটা কি? নীলিমা কাঁপা গলায় জিজ্ঞেস করল। রবিন বাক্সটা তুলে আনাল। বাক্সটা খুলতে যাওয়ার সময় সুভাষ তাকে থামাল। একটু অপেক্ষা কর, আমরা এটা ঘরে নিয়ে গিয়ে দেখি গো। আমরা বাক্সটা নিয়ে ঘরে গেলাম। বসার ঘরে সবাই একসাথে বসলাম। রবিন খুব সাবধানে বাক্সটা খুল। ভেতরে একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা চাবি আর একটা নকশা করা কাগজ ছিল। ডায়েরিটা খুলে দেখলাম সেটা প্রায় 50 বছর আগের লেখা ছিল। ডায়েরিটা রমেশচন্দ্র রায়ের, 1975 সাল গো। প্রথম পাতাটা পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি আমার সমস্ত সম্পত্তি এই বাড়ির নিচে লুকিয়ে রাখছি। যুদ্ধের সময় অনেক কিছু হারিয়েছি, কিন্তু এই সম্পত্তি রক্ষা করতে পেরেছি। আমার মৃত্যুর পর যদি কেউ এটা পায় তাহলে যেন সঠিকভাবে ব্যবহার করে। পরের পাতায় একটা নকশা ছিল। সেই নকশায় আমাদের বাড়ির চারপাশের একটা মানচিত্র আঁকা ছিল। বিভিন্ন জায়গায় ক্রস চিহ্ন দেওয়া ছিল। রবিন উত্তেজিত হয়ে বলল, মা, এটা তো একটা গুপ্তধনের মানচিত্র। সুভাষ ডায়েরিটা নিয়ে আরও পড়তে লাগল। সেখানে রমেশবাবু তার জীবনের গল্প লিখেছিলেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। তার পরিবারের সবাই মারা গিয়েছিল, শুধু তিনি একা বেঁচে ছিলেন। তিনি লিখেছিলেন যে তার কাছে অনেক সোনের গহনা, মূল্যবান পাথর আর টাকা পয়সা ছিল, কিন্তু তার কোনো উত্তরাধিকারী ছিল না। তাই তিনি সবকিছু মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, যাতে ভবিষ্যতে কোনো ভালো মানুষ সেটা পেয়ে ব্যবহার করতে পারে। ডায়েরির শেষের দিকে তিনি লিখেছিলেন যে এই ডায়েরি পাবে সে যদি সৎ মানুষ হয় তাহলে আমার আশীর্বাদ তার সাথে থাকবে। এই সম্পত্তি দিয়ে সে অনেক ভালো কাজ করতে পারবে, কিন্তু যদি কেউ খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার করে, আমার অভিশাপ তার পিছু ছাড়বে না। আমরা সবাই নিশ্চুপ হয়ে গেলাম। এত বড় একটা রহস্য যে আমাদের বাড়ির নিচেই লুকানো ছিল সেটা ভাবতেই পারছিলাম না। নীলিমা বলল, বাবা, আমরা কি এই গুপ্তধন খুঁজে বের করব? সুভাষ চিন্তা করে বলল, আমাদের সাবধানে এগোতে হবে। প্রথমে আমরা এই রমেশবাবু সম্পর্কে আরও জানার চেষ্টা করি গিয়ে। পরের দিন সকালে আমরা এলাকার পুরনো মানুষদের সাথে কথা বললাম। আমাদের পাশের বাড়ির নেতাই কাকা বললেন যে তিনি রমেশবাবুকে চিনতেন। তিনি বললেন, রমেশবাবু খুবই ভালো মানুষ ছিলেন। স্বাধীনতা সংগ্রামে তার অনেক অবদান ছিল। তিনি গরিব মানুষদের সাহায্য করতেন। নেতাই কাকা আরও বললেন, রমেশবাবুর কোনো সন্তান ছিল না, তিনি একা একা থাকতেন। মারা যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন যে তার সব কিছু যেন ভালো কাজে ব্যবহার করা হয়। গিয়ে এই কথা শুনে আমাদের আরও সাহস হলো। আমরা বুঝতে পারলাম যে রমেশবাবু সত্যিই একজন ভালো মানুষ ছিলেন। সেই দিন বিকেলে আমরা আবার খোঁজাখুঁজি শুরু করলাম। ডায়েরিতে দেওয়া নকশা অনুযায়ী আমরা বিভিন্ন জায়গা খোঁড়া শুরু করলাম। প্রথমে বাগানের পূর্ব কোণে খোঁড়া শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর একটা মাটির পাত্র পেলাম। সেটা খুলে দেখি ভেতরে অনেক স্বর্ণের মুদ্রা। রবিন খুশিতে চিৎকার করে উঠল, মা, আমরা সত্যিই গুপ্তধন পেয়েছি। তারপর আমরা পশ্চিম দিকে খোঁড়া শুরু করলাম। সেখানে একটা ছোট তামার বাক্স পেলাম। ভেতরে রূপার গহনা আর মূল্যবান পাথর ছিল। এভাবে একের পর এক আমরা অনেক মূল্যবান জিনিস পেতে লাগলাম। একটা বটকলসিতে ছিল প্রচুর টাকা। সেই টাকাগুলো পুরনো হলেও এখনও মূল্যবান। সন্ধ্যারে আমাদের পাওয়া সম্পত্তির পরিমাণ দেখে আমরা অবাক হয়ে গেলাম। এত বেশি সম্পত্তি যে আমরা কল্পনাও করতে পারিনি। সুভাষ বলল, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই সম্পত্তি দিয়ে আমরা কি করব গো। আমি বললাম, রমেশবাবু যেমন চেয়েছিলেন আমাদের এটা ভালো কাজে ব্যবহার করতে হবে গো। রবিন বলল, আমরা এই টাকা দিয়ে এলাকার গরিব ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি। অলিমা বলল, আর আমরা একটা ছোট হাসপাতাল বানাতে পারিও।
আমরা সবাই মিলে পরিকল্পনা করতে লাগলাম। প্রথমে আমরা আমাদের এলাকার দরিদ্র পরিবারগুলোর তালিকা বানালাম। তারপর ঠিক করলাম যে আমরা তাদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করব। দ্বিতীয়ত, আমরা একটা ছোট স্বাস্থ্যকেন্দ্র বানানোর কথা ভাবলাম, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে। তৃতীয়ত, আমরা এলাকার মানুষদের জন্য পরিষ্কার পানির ব্যবস্থা করার কথা ভাবলাম। পরের কয়েক সপ্তাহ আমরা এই কাজগুলো শুরু করলাম। প্রথমে এলাকার বিশিষ্ট দরিদ্র ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিতে শুরু করলাম। তাদের বই, খাতা, স্কুলের ফি, ইউনিফর্ম সব কিছুর ব্যবস্থা করলাম। এরপর আমরা একজন ডাক্তারের সাথে কথা বলে একটা ছোট্ট ক্লিনিক খোলার ব্যবস্থা করলাম। সপ্তাহে 3 দিন ডাক্তার এসে গরিব মানুষদের বিনামূল্যে দেখতেন। পানির ব্যবস্থার জন্য আমরা একটা টিউবওয়েল বসালাম, যেটা সবার জন্য উন্মুক্ত। কয়েক মাস পর আমরা দেখতে পেলাম যে আমাদের এলাকায় অনেক পরিবর্তন এসেছে। দরিদ্র ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যাচ্ছে, অসুস্থ মানুষরা সহজেই চিকিৎসা পাচ্ছে, পানির জন্য আর কারো কষ্ট হচ্ছে না। এলাকার মানুষরা আমাদের খুব ধন্যবাদ দিতে লাগলো, কিন্তু আমরা তাদের বলতাম যে এই কৃতিত্ব আমাদের নয়, এটা রমেশ বাবুর দান। একদিন সন্ধ্যায় আমরা বাগানে বসে চা খাচ্ছিলাম। আমাদের লাগানো ফুলগুলো ততদিনে বড় হয়ে গেছে। গোলাপ ফুটেছে, জবা ফুটেছে, রজনীগন্ধার সুগন্ধা চারদিকে ছড়িয়ে আছে। রবিন বলল, মা, আমাদের এই বাগানের মতোই আমাদের জীবনে অনেক সুন্দর পরিবর্তন এসেছে গো। সুভাষ বলল, রমেশবাবু যে আমাদের উপর ভরসা রেখেছিলেন সেটা আমরা ঠিক রেখেছি। নীলিমা বলল, আমার মনে হয় রমেশ দাদু আমাদের দেখে খুশি হবেন গো। আমি বললাম, হ্যাঁ, আমাদের এই কাজ দেখে তিনি নিশ্চয়ই খুশি গো। হঠাৎ করে একটা মৃদু বাতাস এসে আমাদের ছুঁয়ে গেল। মনে হলো যেন রমেশবাবু আমাদের আশীর্বাদ করে গেলেন। সেই রাতে আমার স্বপ্ন দেখলাম যে রমেশবাবু আমাদের সামনে এসে হাসছেন। তিনি বললেন, তোমরা আমার সম্পত্তি সঠিক কাজে ব্যবহার করেছ। আমি খুব খুশি। তোমাদের উপর আমার পূর্ণ আশীর্বাদ রইল কে। স্বপ্ন দেখার পর আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমরা সত্যিই সঠিক পথে আছি। পরের দিন সকালে আমরা আবার বাগানে কাজ করতে গেলাম। আমাদের লাগানো গাছগুলো আরও বড় হয়েছে। টমেটো গাছে ছোট ছোট টমেটো ধরেছে, মরিচ গাছেও মরিচ আসতে শুরু করেছে। রবিন বলল, মা, আমাদের এই বাগান দেখে মনে হচ্ছে যেন একটা ছোট্ট স্বর্গ। আমি হেসে বললাম, হ্যাঁ, পরিশ্রম করলে যে কোনো জায়গায় স্বর্গ হয়ে উঠতে পারে গো। সুভাষ বলল, আমাদের এই অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেওয়া উচিত। আমরা ঠিক করলাম যে আমরা আমাদের এই গল্প এলাকার মানুষদের সাথে শেয়ার করব, যাতে অন্যরাও ভালো কাজে অনুপ্রাণিত হয়। কয়েকদিন পর আমরা এলাকার মানুষদের নিয়ে একটা সভা করলাম। সেই সভায় আমরা রমেশবাবুর গল্প বললাম, কিভাবে তিনি তার সারা জীবনের সঞ্চয় ভালো কাজের জন্য রেখে গেছেন সেটা বললাম। এলাকার মানুষরা আমাদের গল্প শুনে খুব অনুপ্রাণিত হল। তারা বলল যে তারাও আমাদের সাথে যোগ দিতে চায়। একজন বয়স্ক মানুষ বললেন, আমার কাছে কিছু জমি আছে, সেখানে আমরা একটা স্কুল বানাতে পারি। আরেকজন বললেন, আমি একজন শিক্ষক, আমি বিনামূল্যে পড়াতে পারি। এভাবে একে একে সবাই এগিয়ে এলো। আমরা বুঝতে পারলাম যে ভালো কাজ সংক্রামক, একজন শুরু করলে অনেকে যোগ দেয়া। পরের মাসেই আমরা একটা ছোট্ট স্কুল খোলার কাজ শুরু করলাম। রমেশবাবুর দেওয়া টাকা দিয়ে আমরা স্কুলের জন্য জমি কিনলাম এবং একটা ছোট্ট ভবন তৈরি করলাম। স্কুলের নাম দিলাম কি, রমেশচন্দ্র রায় বিনামূল্যে পাঠশালা গো। সেখানে গরিব পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারে। রবিন বলল যে সে কলেজ শেষ করার পর এই স্কুলে শিক্ষকতা করবে। নীলিমাও বলল যে সে বড় হয়ে গরিব বাচ্চাদের পড়াবে। আমি ভাবলাম যে রমেশবাবুর একটা সন্তান না থাকলেও তিনি আমাদের মাধ্যমে অনেক সন্তান পেয়েছেন, যারা তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে। 1 বছর পর আমাদের এলাকায় অনেক পরিবর্তন এসছে। শিক্ষার হার বেড়েছে, স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে, দারিদ্র্য কমেছে। সবচেয়ে বড় কথা হলো মানুষের মধ্যে পরস্পরকে সাহায্য করার মানসিকতা বেড়েছে। যখন কেউ সমস্যায় পড়ে তখন সবাই মিলে সাহায্য করে। আমাদের বাগানটাও এখন খুব সুন্দর হয়ে উঠেছে। বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, সবজিও ভালো হয়েছে। প্রতিদিন সকালে আমরা বাগানে বসে চা খাই আর রমেশবাবুর কথা মনে করি। রবিন এখন কলেজে বটনি নিয়ে পড়াশোনা করছে। সে বলে যে ভবিষ্যতে সে আরও উন্নত ধরনের চাষাবাদ শেখাবে, যাতে মানুষ আরও ভালো ফসল পায়।
নীলিমা স্কুলে খুব ভালো রেজাল্ট করছে। সে বলে যে সে ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করবে। সুভাষ অফিসের কাজের পাশাপাশি স্থানীয় উন্নয়ন কাজে সময় দিচ্ছে। সে একটা সমিতি গঠন করেছে যেটা এলাকার উন্নয়নে কাজ করে। আর আমি প্রতিদিন রমেশবাবুর কবরে ফুল দিয়ে আসি। তার কবরটা আমাদের বাগানের পাশেই। আমি তাকে বলি যে তার দেওয়া সম্পত্তি দিয়ে আমরা কি ভালো কাজ করছি। মাঝে মাঝে মনে হয় যেন তিনি আমার কথা শুনছেন এবং খুশি হচ্ছেন। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে সত্যিকারের সম্পত্তি হলো সেই কাজ যা মানুষের উপকারে আসে। রমেশবাবু একা ছিলেন, কিন্তু তার ভালো কাজের মাধ্যমে তিনি অমর হয়ে আছেন। আজও যখন এলাকার কোনো বাচ্চা স্কুলে যায়, কোনো অসুস্থ মানুষ চিকিৎসা পায় কিংবা কোনো দরিদ্র পরিবার সাহায্য পায়, তখন আমার মনে পড়ে রমেশবাবুর কথা। আমাদের বাগানের